একটা কম্পাউন্ডে কত রকম টাইপের হাইড্রোজেন আছে, হাউ মেনি টাইপস অফ হাইড্রোজেন ইন অর্গানিক কম্পাউন্ড, এটা মানে হচ্ছে হাউ নাম্বার অফ মনো হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন, মানে একটা কম্পাউন্ডে কতগুলো ক্লোরিন ঢুকতে পারে, একটা করে ঢোকাবো কিন্তু কত রকম পসিবিলিটি হতে পারে। তাহলে দেখো তুমি এই কম্পাউন্ডটাতে এখানে এবং এখানে কিন্তু সেম টাইপের হাইড্রোজেন এখানে আছে, সেম টাইপ এখানে আছে, মানে ধরো বলছি আমি কার্বন 3টে লিখেছি এখানে, তুমি যদি এখানে Cl লেখো যা হবে, তুমি যদি এখানটায় Cl লেখো সেখানে তো সেম কম্পাউন্ডই হবে। তুমি যদি এবার দেখো এখানটায় Cl লেখো কম্পাউন্ডটা আলাদা হবে, কারণ হচ্ছে একটাই ক্লোরিন আছে, কিন্তু তোমার কাছে ক্লোরিন আছে একটাই, আলাদা হলো, তার মানে এই দুটো কিন্তু সেম হলো আর এটা আলাদা, তার মানে এই কম্পাউন্ডে দু ধরনের হাইড্রোজেন আছে, টু টাইপস অফ হাইড্রোজেন। এটা কি বুঝতে পারলে? আরেকবার একটু বলবে? আচ্ছা, সুরঞ্জনাটা বুঝতে পেরেছো? না স্যার, আরেকবার বলুন না। আরেকবার বলছি। স্বর্ণালী জয়েন কেন করেনি? জয়েন করনি কেন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও আচ্ছা, তোমার তো দেরি হবে, আমি বুঝতে পেরেছি, ভুলে গেছিলাম। আরে কেন, ক্লাসে জয়েন করো। তুমি এখানে কেমিস্ট্রি ভাববে না, তাহলে তুমি সিম্পল ভাবো, এই একটা কম্পাউন্ড, এরকম 3টে কার্বন দেওয়া আছে এরকম করে, মানে এখানে CH3, এখানটায় CH3 আর এখানটায় CH2, এই কম্পাউন্ডটাতে তুমি একটা H কে রিপ্লেস করে Cl ঢোকাবে, তুমি কত জায়গায় ঢোকাতে পারো, এটা হচ্ছে ব্যাপার। তুমি যদি এখানটায় Cl ঢোকাও যা হবে প্রোডাক্টটা, এখানে Cl ঢোকালে সেম একই প্রোডাক্ট হবে নাকি না ডিফারেন্ট হয় বলো আমাকে? হ্যাঁ স্যার, একই প্রোডাক্ট হবে। একই প্রোডাক্ট হবে। আর তুমি যদি এখানটায় Cl ঢোকাও, প্রোডাক্টটা কি ওদের সঙ্গে একই না আলাদা হবে? তুমি এখানটায় Cl ঢোকাও, এই যে আলাদা হবে। আলাদা হবে। তোমাকে এটাই শেখাচ্ছি যে একটা কম্পাউন্ডে কত রকম টাইপস আছে এখানে, তার মানে এখানে আমার দু ধরনের হাইড্রোজেন আছে, তাই এখানে নাম্বার অফ মনো হ্যালোজেনেটেড প্রোডাক্ট দু ধরনের হবে। বুঝেছো? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। সত্যি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে এটা বুঝে আমাকে দু তিনটে কম্পাউন্ড করে দাও। এই কম্পাউন্ডটা করে দাও, ভালো করে বুঝবে, এখানে কোনো কেমিস্ট্রি কিছু নেই, এই কম্পাউন্ড দুটো কম্পাউন্ড করে দাও। জয়েন কাটতে দাও।
স্যার দেখো তো পাঠিয়েছি, এরম ভাবে করবো তো? একটা করেছি বলে। আচ্ছা দেখছি। স্যার বলছি দুটো কম্পাউন্ডে কি দেখাতে হবে না যে কোনো একটা দেখাবো? দুটো। ওকে স্যার। সত্যি নাম্বারটা বলো, কতগুলো নাম্বার হবে, মানে হাউ মেনি নাম্বার অফ মনো হ্যালোজেনেটেড প্রোডাক্ট। তুমি একে আমাকে শুধু নাম্বারটা বলো। স্যার নাম্বারটা কি করে বলবো স্যার, মানে কি করে মানে প্যাটার্নটা কি স্যার, কিভাবে বলবো? নাম্বার ওয়ানটা বুঝেছো? দেখো নাম্বার ওয়ানটা দেখো কি লেখা আছে। স্যার এখানে তো টু টাইপস অফ হাইড্রোজেন বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে কম্পাউন্ড টু তে কত রকম আছে, কাউন্টিং করো। স্যার থ্রি টাইপস অফ হাইড্রোজেন। না, ভালো করে ভাবো। কম্পাউন্ডটাতে একটা সিএল ঢুকিয়ে কতটা পেতে পারো প্রোডাক্ট, তুমি সিম্পল ভাবো না, নরমাল ভাবো। তুমি করে দিচ্ছি, একবার একটু ভেবে নাও নিজেরা, তাহলে তুমি ভালো শিখতে পারবে।
আচ্ছা, হ্যাঁ সরলাকে জয়েন করেছো। আমি জাস্ট একটা ছোট কথা বলছিলাম, আমি এখন শুরু করবো অ্যাডভান্স পড়াতে। জাস্ট একটু ছোট কথা বলছিলাম। এখানে দেখো এই কম্পাউন্ডটা, এই যে কম্পাউন্ড আমি এখানে লিখেছি, কি লিখেছি? CH3 C, এই একটা CH3 লিখেছি, এখানে একটা লিখেছি CH3, আর এখানে একটা লিখেছি CH3, আর এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এই কম্পাউন্ডটাতে কত রকমের তোমাকে আমি একখানা Cl দিয়েছি, তোমাকে আমি একটা Cl দিই, তোমাকে দিয়ে বলছি তুমি Clটা বিভিন্ন জায়গায় বসিয়ে আমাকে বলো যে তুমি কতগুলো প্রোডাক্ট পাবে। তোমাকে আমি কম্পাউন্ডটা দিয়ে বলছি যে এই কম্পাউন্ডটা তোমাকে আমি একখানা Cl দিচ্ছি, এখানে তুমি এইচ গুলোকে রিপ্লেস করে Cl ঢুকিয়ে দেখাও, যে কোনো একবার ঢোকাতে পারবে পজিশন গুলোতে। বোঝা যাচ্ছে? যে কোনো একবার ঢোকাতে পারবে, যে কোনো একবার। ধরো এখানে ঢোকালে একটা Cl, তাহলে একটা প্রোডাক্ট হলো। এখানে ঢোকালে একটা Cl, তুমি দেখো এই পজিশনে ঢোকালে যা প্রোডাক্ট হবে একটা Cl, এখানে ঢোকালে একই প্রোডাক্ট তুমি পাবে, এখানে ঢোকালে সেম প্রোডাক্ট পাবে, এখানে ঢোকালে একই প্রোডাক্ট পাবে। এটা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। বুঝতে পারছে না? তুমি আগে সবার আগে ভেবে নাও তুমি এখন কেমিস্ট্রি পড়ছো না, মেন্টাল এবিলিটি টেস্ট গুলো হয় না, ওরকমই নরমাল ভাবো। তোমাকে আমি এই কম্পাউন্ডটা দিয়েছি, দিয়ে বলেছি যে তুমি এক একটা এইচ কে রিপ্লেস করে একটা সেল ঢোকাতে পারবে, আর করতে পারবে। তুমি কতগুলো সেখানে প্রবাবিলিটি হবে তোমার, এই অবস্থায় তুমি কতগুলো করতে পারবে। ধরো এখানে তোমাকে দিলাম, তাহলে তুমি এখানে কম্পাউন্ড কি আছে? CH3 CH3 CH CH, এখানে CH3, এখানে CH3, এখানে CH3 আছে। তো আমি এক কাজ করলাম, আমি এখানটায় একটা Cl ঢোকালাম, তাহলে আমি এখানে অপশন পেলাম। যদি তুমি এখানটায় Clটা না ঢুকিয়ে তুমি এই Clটাকে এখানে ঢোকাতে, তুমি কি অন্য কোনো প্রোডাক্ট পেতে না একই প্রোডাক্ট পেতে বলো? একই প্রোডাক্ট পাবো স্যার। তার মানে এখানে ঢোকালে যা পেতে এখানে সেম, তাই লিখি কি তো সেম। তুমি এখানটায় Clটা না ঢুকিয়ে তুমি এখানে Cl ঢোকাতে, একই পেতে কি আলাদা পেতে? একই পেতাম স্যার। তুমি যদি এখানটায় Cl না ঢুকিয়ে এখানে, তাহলে একই পেতে, একদম ঠিক। তাহলে তুমি যদি এখানটায় Cl না ঢুকিয়ে যদি এখানটায় ঢোকাও, তাহলে কি একই পেতে না আলাদা পেতে বলো? স্যার একই পাবো। তার মানে এই পজিশনটায়, এই পজিশনটায়, এই পজিশনটায়, এই পজিশনটা যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে এইচ ঢোকাও, তুমি সেখানে একটাই প্রোডাক্ট পাবে। এখানে Cl ঢোকালে যা পাবে, যদি এখানটায় Cl না ঢুকিয়ে এখানটায় Cl ঢোকাও, তুমি কিন্তু একই জিনিসই পেতে, কম্পাউন্ডটা একদম একই। তুমি এখানটায় Clটা না ঢুকিয়ে তুমি এখানটায় ঢোকাতে, আগের মতো একই কম্পাউন্ডই পাচ্ছ। যদি বলতো আমি এখানে ঢোকাবো না CH, আমি এখানে ঢোকাবো, একই জিনিসই পাচ্ছ তুমি সেখানে। তার মানে আমার এখানে 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 চার জায়গায় কিন্তু একই রকম টাইপসেরই আছে, কিন্তু এই পজিশনটা কিন্তু আলাদা আছে, এই পজিশনে আলাদা। এই দুটো পজিশন কিন্তু এই দুটো পজিশন আমরা একই দুজনের জন্য, কিন্তু এদের থেকে আলাদা এটা। মানে দেখো ধরো আমি এরকম করলাম CH3, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, তুমি এখানে H কে উঠিয়ে Cl ঢোকালে, এখানে ঢোকালো যা, এখানে ঢোকালো তা। তোমার কাছে একখানা ক্লোরিন আছে, একটাই ক্লোরিন আছে তোমার কাছে, তাই তোমাকে আমি বলছি মনো ক্লোরো প্রোডাক্ট। তার মানে এই কম্পাউন্ডটাতে 2 টাইপস এর হাইড্রোজেন আছে এই কম্পাউন্ডটাতে, তাই তুমি এখানটায় অনলি 2 মনো ক্লোরো প্রোডাক্ট পাচ্ছ, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট। তোমাকে একটা কম্পাউন্ড দিয়েছে, ওই কম্পাউন্ডে তোমাকে বলেছে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে Cl ঢোকানোর পরে তুমি কতগুলো পসিবিলিটি প্রোডাক্ট পাচ্ছ।
কি সত্যি সুরঞ্জনা স্বর্ণালী ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। স্বর্ণালী হ্যাঁ স্যার। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার। ভালো করে লিখে নাও। নাকি বুঝতে পারোনি? না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, সত্যিই বুঝতে পারোনি তাই তো? না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে মুছে দেবো এটা। হ্যাঁ হ্যাঁ স্যার। দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ, স্যার হ্যাঁ। স্যার এটা কোন চ্যাপ্টার থেকে করাচ্ছেন? না এটা কিছু চলতে করাচ্ছি না, এটা হচ্ছে একটা ছোট্ট জিনিস শেখালাম, দিয়ে তোমাকে আমি ওই অ্যাটমিক স্ট্রাকচার কন্টিনিউ করে বলেছি। আচ্ছা শুরু করো পড়াতে, এটাই আমার একটু শুরু করে তোমরা জয়েন করছো এই জন্য শেখাচ্ছিলাম, ছোট্ট একটা কনসেপ্ট শেখালাম। মানে এটা হাইড্রোকার্বনের একটা কনসেপ্ট, এখান থেকে এমসিকিউ থাকে প্রত্যেক ইয়ারে। আচ্ছা আচ্ছা। হয়ে গেছে? মুখটা মুছে দেবো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। এই কনসেপ্টের কতগুলো হোমওয়ার্ক লিখে নাও, দিলে আমি শুরু করবো পড়াতে অ্যাটমিক স্ট্রাকচার। ওটা আজকে পড়িয়ে শেষ করে দেবো একদিনে। তোমাদের পড়াই আছে, আমি তোমাকে জাস্ট হাইলাইট করে দেবো কনসেপ্ট। তোমাকে এখানে বের করতে হবে হাউ মেনি mono halogenated hydrocarbon, how many? তোমাকে আমি গ্রুপে পাঠিয়ে দিই ছবিটা। আমি গ্রুপে আমি ছবি দুটো দিয়ে দিচ্ছি এখন বাড়িতে করার জন্য। হ্যাঁ বলো। তুমি এটা এই কনসেপ্ট থেকে বাড়িতে করে আমাকে পাঠিয়ে দিবে।
নেক্সট আমরা আজকে পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার। অর্গানিক কেমিস্ট্রি ওইটুকু থাকলো। তোমার আমি পরীক্ষার কোশ্চেন পেপার আজকে পাঠিয়ে দেবো, তুমি পুজোর পরে যখন খুশি দেবে আমি আজকে রাত্রে পাঠিয়ে দেবো তোমার কোশ্চেন পেপার আর হোমওয়ার্ক সব পাঠিয়ে দেবো। ওই রিগার্ডিং আর অ্যাটমিক স্ট্রাকচার আছে পড়ানোর পরে তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে এমসিকিউ পাঠাবো, তুমি বাড়িতে করে রাখবে। তোমার এটা হোমওয়ার্ক থাকবে, অর্গানিক কেমিস্ট্রির হোমওয়ার্ক থাকবে, অ্যাটমিক স্ট্রাকচারের হোমওয়ার্ক থাকবে। ওকে স্যার। তোমাকে আমি অ্যাটমিক স্ট্রাকচারের কিছু ফর্মুলা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তো গ্রুপে, তারপরে শুরু করছি বলতে। পাঠিয়ে দিয়েছি অলরেডি আমি, একটা আমরা হাতে লেখা আর একটা বইয়ের প্রিন্ট আউট। এক এক করে দেখো। ফার্স্টে তোমাকে আমি বলছি নাম্বার 1 কনসেপ্ট, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এইটা এখানে কি হয়, একটা মেটাল সারফেস এখানে আছে। বেসিক্যালি মেটালটা নেওয়া হয় অ্যালকালি মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তুমি জানো যে এটা হচ্ছে গ্রুপ 1 এর আছে, এই এলিমেন্ট গুলো এখানে আছে। ডাউন দা গ্রুপ তুমি জানো অ্যাটমিক সাইজ ইনক্রিজেস, তাই না? অ্যাটমিক সাইজ ইনক্রিজেস মানে টপ থেকে বটমে সাইজটা বেড়ে যায়। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এর মধ্যে সবচেয়ে বড় সাইজ ফ্রান্সিয়াম। বাট ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই এই ফ্রান্সিয়ামকে নেওয়া হয় না। আমরা জানি সিজিয়ামকে নিয়ে কাজ করি। এই যে সিজিয়ামটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ, একটা তোমার হচ্ছে একটা এলিমেন্ট, একটা মেটাল, এর কিন্তু অনেক বড় একটা সাইজ, তাই সেখানে তোমার নিউক্লিয়াস থেকে আউটার মোস্টের ডিসটেন্স অনেক বেশি আছে। তার মানে ওই ইলেকট্রনটা কিন্তু অনেক লুজলি বাউন্ড আছে, তাই ওই ইলেকট্রনটা কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারে। তাহলে যখন তুমি মেটাল নিচ্ছ, যখন সেখানে বাইরে থেকে লাইট এসে ইমার্জ হচ্ছে, এখানে সানলাইট, এই মেটালটা হচ্ছে সিজিয়াম মেটাল সিএস। যখন এখানে সানলাইট এসে পড়লো, সানলাইট, এই সানলাইটটা হচ্ছে এই জিনিস, এর দুটো পার্ট। একটা পার্ট এখান থেকে ইলেকট্রন বের করছে, আমরা একে বলছি ফটো ইলেকট্রন, আমরা একে বলছি ফটো ইলেকট্রন। আর একটা পার্ট এই সারফেস থেকে আরেকটা পার্ট দিচ্ছে কাইনেটিক এনার্জি। তার মানে দেখো এই এইচ নিউ এর যে পার্টটা, একটা পার্ট হচ্ছে এইচ নিউ নট, আর একটা পার্ট হচ্ছে কাইনেটিক এনার্জি। এইচ নিউ নটটা কি জিনিস? এইচ নিউ নটটা হচ্ছে একটা পার্ট, এটা যেই পার্টটা এই মেটাল সারফেস থেকে ইলেকট্রনকে বের করতে হেল্প করছে। আমরা এটাকে লিখছি, একে আমরা বলি ওয়ার্ক ফাংশন। একে W নট দিয়ে লেখা হয়, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন W নট। তাহলে এটা হচ্ছে W নট। আর দেখো Hc বাই ল্যামডা, Hc বাই ল্যামডা নট প্লাস হাফ mv স্কয়ার। এটা কিন্তু আরেকটা ফর্ম লিখলাম, কারণ নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি বাই সি। যেখানে এটা মানে হচ্ছে তোমার ওয়েভ নাম্বার, এটা মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে তোমার ভেলোসিটি।
সি হচ্ছে ভেলোসিটি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর নিউ বারটা হচ্ছে ওয়েভ নাম্বার। তাই নিউ মানে সি বাই ল্যামডা, তাই লিখেছি। আর এখানে এটা মানে হচ্ছে নিউ নট মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, নট মানে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে কি জানো, মানে মিনিমাম এই ফ্রিকোয়েন্সি না হলে রিঅ্যাকশনটা হবে না, মানে ইলেকট্রন বেরোবে না। সেরকম একই রকম করে ল্যামডা নট মানে হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, এটা মানে হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। এটা হচ্ছে করেছে আইনস্টাইন, নোবেল প্রাইজ পেয়েছিল। আমার মেইনলি দুটো ইকুয়েশন থেকে অঙ্ক থাকবে, এমসিকিউ থাকবে। আর বললাম যে উইক মেটালস আর ইউজ সিজিয়াম, কারণ এখানে লাইট পড়ে এটা বেরিয়ে চলে যায়, সাইজটা ভীষণ ছোট তার জন্য। স্যার এখান থেকে থিওরি কি পড়তে হবে? থিওরি, থিওরি না, ফর্মুলা থেকে। আর থিওরি মানে যে কোন মেটালটা করছো, তার কি আছে, তার আই কম, অনেক ইজিলি বেরিয়েছে ইলেকট্রনটা, এগুলো জানবে। মানে বই থেকে পড়তে হবে ল্যাঙ্গুয়েজ গুলো সব। ওকে স্যার। ঠিক আছে তো, নেক্সট। তাহলে মুছে দেবো এটা। হ্যাঁ স্যার হয়ে গেছে। দাঁড়ান, হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। হ্যাঁ, আমি ছবিগুলো গ্রুপে পাঠিয়ে দিলাম একবার। ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। এখানে বলেছে যে ইলেকট্রনটা ঘুরছে রাউন্ড দ্য নিউক্লিয়াস। কি হলো এটা হঠাৎ করে? আপনার ভিডিওটা না আমার কাছে পজ হয়ে গেছিল আর আমি কিছু শুনতেও পাচ্ছিলাম না, ওর জন্য আমি লিভ করে জয়েন করলাম। স্যার আমারও হয়েছিল, তাই জন্য আমিও লিভ করে জয়েন করলাম। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার এখন আমার ঠিক আছে। আচ্ছা, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। তো এখানে বলা হচ্ছে ইলেকট্রনটার পার্টিকেল নেচার আছে, আবার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচারও আছে। ওয়েভ নেচার মানে কি, এরকম ওয়েভ আকারে ঘুরছে ইলেকট্রনটা, দেখো এরকম ওয়েভ আকারে ঘুরছে ইলেকট্রনটা। তাহলে এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, E = mc², এটা হচ্ছে E = mc², তোমার এটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন। আর E = h, তোমার এটা হচ্ছে তোমার ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। ডি ব্রগলি দুটোকে ইকুয়াল করে দিল, দিয়ে বলল mc² = h নিউ। তাহলে mc² = hc/λ, কারণ নিউ মানে হচ্ছে c/λ। তার মানে দেখো
mc ইকুয়াল টু h বাই ল্যামডা, তার মানে দেখো এখানে ল্যামডা ইকুয়াল টু h বাই mc, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি h বাই mc, বুঝছো এটা? এটাই হচ্ছে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। মানে তুমি সেখানে ল্যামডা ইকুয়াল টু h বাই mv পড়েছো, v মানে তো c। এবারে দেখো আমরা কি এরকম লিখতে পারি, আমি এখানে লিখেছি mv, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু mv স্কয়ার হাফ mv স্কয়ার পড়েছিলাম অলরেডি আমরা, k ইকুয়াল টু, তাহলে দেখো আমি এখানে m স্কয়ার করলাম, এবার স্যার এখানে m মাল্টিপ্লাই করলাম, আমি এখান থেকে পেতে পারি যে m স্কয়ার v স্কয়ার ইকুয়াল টু 2m ইনটু কাইনেটিক এনার্জি তার রুট আন্ডার অফ। তাহলে দেখো আমি এখানে ল্যামডা টাকে লিখছি h বাই mv, mv কে লিখতে পারি রুট আন্ডার অফ 2 ইনটু m ইনটু কাইনেটিক এনার্জি, এটা কিন্তু আরেকখানা ফর্ম ডি ব্রগলি ইকুয়েশনের। ইলেকট্রনটা পার্টিকেল নেচারে ঘুরছিল, স্যার ক্যামেরাটা একটু বেশি আসছে। যখন আমরা ভিড় ছুড়ে, হ্যাঁ স্যার প্রচন্ড হেজি আসছে, প্রচন্ড হেজি আসছে বোর্ডটা। দাঁড়া সবার হয়েছি, কোনো কথাই বলছে না। হ্যাঁ স্যার। তুমি দেখতে পাচ্ছ বোর্ড আমার? হ্যাঁ স্যার, আগের থেকে বেটার এবার। আচ্ছা সুরঞ্জনা স্বর্ণালী? হ্যাঁ স্যার, আমি আগেও দেখতে পাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার আমি আগেও দেখতে পাচ্ছিলাম। দেখতে পাচ্ছিলে? আচ্ছা ঠিক আছে। মানে তোমাকে এইটুকু জিনিস বললাম, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। এই সার্কেলটা কমপ্লিট করতে, এই সার্কেলটা মানে কি, একটা সার্কেলের মানে 2 পাই r, এটা হচ্ছে একটা সার্কেলের সারকামফারেন্স, এটা ইকুয়াল টু l ল্যামডা। তুমি আরেকটা কিছু জানতে পারলে, এটা মানে একটা সার্কেলের যে সারকামফারেন্স মানে 2 পাই r, এটা ইকুয়াল টু l ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে দেখো এই একটা ওয়েভ, এই ওয়েভের এখান থেকে এই ডিসটেন্সটা একে বলছে ল্যামডা, তো n নাম্বার অফ ল্যামডা লাগবে এখানে। ল্যামডা মানে ওয়েভলেন্থ, n নাম্বার অফ ওয়েভলেন্থ এখানে লাগছে, 2 পাই r ইকুয়াল টু l ল্যামডা। তোমাকে এখানে সব ইনফরমেশন দিয়ে দিলাম রিগার্ডিং ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। বুঝতে না পারলে বলবে। না স্যার পেরেছি। স্যার আপনি কি এটার প্র্যাকটিস শিট দেবেন? হ্যাঁ দেবো তো, এগুলো সব পড়ানো হলে প্র্যাকটিস সেট দেবো। নেক্সট মুছে দেবো? হ্যাঁ স্যার হয়ে গেছে।
বি প্রবলি হয়ে গেল। Next, number 3, Heisenberg uncertainty principle. যখন ইলেকট্রনটা একটা 3D স্পেসে মুভমেন্ট করছে, যখন ইলেকট্রনটা একটা 3D স্পেসে মুভমেন্ট করছে, তখন সেই ইলেকট্রনটা কোথায় আছে এক্স্যাক্টলি, দিস ইজ ইম্পসিবল টু ফাইন্ড আউট। ধরো বললাম এইটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, তাহলে এর মাঝে কোন জায়গায় ইলেকট্রনটা আছে। এটা হচ্ছে x1 আর x2, এর মাঝে কোন একটা জায়গায় ইলেকট্রনটা আছে। তাহলে আমি তাকে বলছি ডেল্টা x, এটার নাম হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন, মানে পজিশনটা এর মধ্যে কোথায় একটা আছে, বাট নট স্পেসিফিক, মানে একদম এখানে তো বলা যাচ্ছে না, কোথায় একটা মাঝখানে কোথায় একটা আছে, তাকে বলছি আমরা আনসার্টেনটি ইন পজিশন। ধরো স্বর্ণালী তার বাড়ি থেকে বেরিয়ে এখন পড়তে গেছিল, ফিজিক্স পড়তে। ফোন করে বললাম কোথায় আছো, বললো এই এখানে আছি, এখন বাড়ি পানিতে বাড়ি ঢুকে যাচ্ছি। তার মানে তার বাড়ি থেকে ফিজিক্স টিচারের বাড়ির দূরত্বটা কোথায়, ফোন করে বললো এখানে আছে। বুঝতে পারলাম ঠিক আছে, ওইখানে কোনো একটা জায়গায় মাঝখানে একটা আছে। কিন্তু তখন ও মাঝখানে রাস্তায় কি করছিল, ফুচকা খাচ্ছিল কি টিকিয়া খাচ্ছিল কি চাট মশলা খাচ্ছিল, সেটা আমি ফোনে দেখতে পাচ্ছিলাম না, তো জানতে পারলাম ওইখানে আছে। তার মানে তার মুভমেন্ট, দ্যাট মিনস ইজ মোমেন্টাম, এটা কিন্তু বের করতে পারলাম না, খালি পজিশনটা বের করতে পারলাম যে এই জায়গাটায় আছে, কিন্তু মোমেন্টাম জানতে পারলাম না। যখন একটা ইলেকট্রন 3D স্পেসে ঘুরতে থাকে একটা ফ্যানের মতো করে, ফ্যানের দেখো ব্লেড তুমি কাউন্টিং করতে পারছো না, এখন মাথার ফ্যান ঘুরছে, তুমি কাউন্টিং করতে পারছো না কতগুলো ব্লেড আছে। তুমি দেখতে পাচ্ছ যে একটা ফ্যানটা একটা 3D স্পেসে একটা ক্লাউডি আকারে ঘুরছে মাথার উপরে। তার মানে হচ্ছে হাউ মেনি নাম্বারস অফ ব্লেড তুমি বের করতে পারছো না, তুমি এইটুকু বুঝতে পারছো যে ব্লেড গুলো ওই জায়গার মধ্যে কোথাও একটা আছে। তাহলে একটা 3D স্পেসে যখন ইলেকট্রন ঘুরছে, যখন ঘুরছে ক্লাউড আকারে, তাহলে ইলেকট্রন এক্স্যাক্টলি কোথায় আছে তুমি বের করতে পারছো না, কিন্তু তুমি একটা বলছো এখানে থাকতে পারে, আনসার্টেন পজিশন। সেখানে হেইজেনবার্গ বলেছে যে ডেল্টা এক্স এন্ড ডেল্টা ভি ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। এটা মানে যখন ইলেকট্রন গুলো চারপাশে ঘুরছে, নিউক্লিয়াস চারপাশে ঘুরছে 3D স্পেসে একটা ক্লাউড আকারে ঘুরছে, তখন সেই ক্ষেত্রে তার পজিশন এবং মোমেন্টাম তুমি একসঙ্গে বের করতে পারবে না। পজিশন জানতে পারলে তুমি তার মোমেন্টাম জানতে পারছো না, এটা হচ্ছে আনসার্টেনিটি ইন মোমেন্টাম। মোমেন্টাম মানে কি গো, মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। তার মানে মোমেন্টাম ডেল্টা ভি মানে হচ্ছে তোমার মাস ইনটু ডেল্টা ভি। তাহলে ডেল্টা এক্স ইনটু মাস ইনটু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। এটা তোমার হচ্ছে আনসার্টেন প্রিন্সিপালের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ডেল্টা এক্স ইনটু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল h/4 পাই m, এটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপালের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এখান থেকে অঙ্ক থাকবে। বুঝা গেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। ও বাবা,
এমন খটকা ফাটাচ্ছে এরা। আব্বাও প্রিন্সিপাল, এটা মানে হচ্ছে ইলেকট্রন গুলো ফার্স্টে ঢুকবে লোয়ার এনার্জি অরবিটে, তারপরে হায়ার ঢুকবে। মানে কি, তোমাকে একটা অর্ডার মনে রাখতে হবে। এমসিকিউ পরীক্ষা থাকবে সেখানে, তুমি সিম্পলি মনে রাখো, তোমাকে লজিক শেখাচ্ছি এখানে। দেখো তোমাকে আমি এরকম করে শেখাচ্ছি না, কিন্তু এরকম করে রাখো, ওটা শিখতে হবে না। তুমি মনে রাখো এনার্জি অফ সাবঅরবিট এটা ইকুয়াল টু n প্লাস l রুল, এটা ফর্মুলা। যার ক্ষেত্রে n প্লাস l রুল হায়ার সেটা মোর এনার্জেটিক। তার মানে কি বললাম, হায়ার n প্লাস l ভ্যালু, এটা মানে হচ্ছে সেটা মোর এনার্জেটিক। যদি আমার দুখানা সাবঅরবিটের n প্লাস l ভ্যালু সেম হয়ে গেল, if n প্লাস l ভ্যালুজ অফ টু সাবঅরবিট, যদি সেখানে তোমার n প্লাস l ভ্যালুজ অফ টু সাবঅরবিট বিকাম ইকুয়াল, তখন আমরা কি করব, তখন আমরা দেখব সেখানে যার হায়ার n ভ্যালু, যার সেটাই বেশি এনার্জেটিক হবে। এটা ভালো করে লিখে নাও, তাহলেই হবে তোমার। n প্লাস l ভ্যালু যার বেশি সেটা বেশি এনার্জেটিক, যার n প্লাস l ভ্যালু বেশি সেটা বেশি এনার্জেটিক। যদি সেখানে দুজনের n প্লাস l ভ্যালু সেম হয়, তাহলে তোমার যার n ভ্যালু বেশি সেটা বেশি এনার্জেটিক হবে। তোমাকে আমি বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে, আগেটা লিখে নাও। স্যার হয়ে গেছে লেখা। হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো, তোমাকে বললাম সেখানে তোমাকে এটা মুখস্থ করতে হবে আগে, যে 1s 2s 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে তোমার হচ্ছে 3d, তারপরে 4, তোমাকে এটা মুখস্থ করতেই হবে। এটা যখন তোমার সেখানে কোনো একটা সমস্যা আসবে যে কোনটা বেশি কোনটা কম কনফিউশন, তখন তুমি এই রুলটা অ্যাপ্লাই করবে।
n প্লাস n। তোমাকে এই ধরো এটা করে রাখো। ধরো তুমি এখানে কনফিউজ হয়ে পড়লে যে 4s আর 3d এর মধ্যে কোনটা বেশি এনার্জি কোনটা কম এনার্জি, এই যে বিশাল কনফিউশন শুরু হয়েছে। তাহলে দেখো এখানে 4s, তাহলে এটার জন্য n প্লাস l ভ্যালু কি আছে? আর তোমার কি এই এর মনে আছে এগুলো নাকি একবার বলে দেবো একবার? স্যার বলে দিন। আচ্ছা বলে দিচ্ছি লিখে নাও এটা আগে। আচ্ছা 4s, তাহলে এখানে n ভ্যালু মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে 4, তাই লিখেছি। দেখো আমি লিখে দিচ্ছি এখানে n এর ভ্যালু 0 1 2 3। 0 কে বলে s, 1 কে বলে p, 2 কে বলে d আর 3 কে বলে f। ব্যাস এইটুকু মানে তো হয়ে যাবে সব। n এর ভ্যালু 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। এটা আগে লিখে নাও তাহলে করতে পারবে। স্যার হয়ে গেছে। বুঝে গেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বলো এখানে ইন কেস অফ 4s, তাহলে এখানে n টা 4 আর এখানে l টা কত লিখবো বলো? s এর জন্য l এর ভ্যালু কত হয়? 0 0। তাহলে এখানে আমার এলো 4। আর 3d ক্ষেত্রে বলো, স্বর্ণালী বলো 3d ক্ষেত্রে n প্লাস l ভ্যালু। স্যার হ্যাঁ স্যার 3+2 আমি অনেকক্ষণ আগে বলে দেখলাম যে মাইক অন করিনি, সরি। ও 3+2 স্যার হয়েছে। একদম ঠিক আছে। তো একদম তার ঠিক, 3+2 এটা মানে হচ্ছে 5, n প্লাস l2। তাহলে বাকিটা সত্যি সুরঞ্জন ঠিক আছে এটা? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে হচ্ছে 4, এখানে 5, তাহলে কার ভ্যালু বেশি, 4 না 5? স্যার কি বললেন একবার বলুন। তাহলে বলছি এখানে 4s এর ক্ষেত্রে n প্লাস l এসে 4। ইগনাম পড়াচ্ছি ঠিক আছে টাটা টাটা। আচ্ছা তো n প্লাস l ভ্যালুতে এখানে এসে 4 আর তোমার এখানে এসে 5, তাহলে এখানে 5 টা বেশি ভ্যালু, তার মানে এটা হচ্ছে লোয়ার এনার্জি বেশি এনার্জি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমরা নিজেরা ফটাফট বলে দাও এবারে। ধরো বললাম এখানে 4f আর 5d, বলো কোনটা বেশি এনার্জি এর হবে, 4f আর 5d? স্যার এটা কি আপনাকে করে পাঠাবো? এখানেই বলে দাও না, করে নাও, করে আমাকে বলে দাও। স্যার দুটো তো সেমই হবে। দুটো সেম হবে 7। তার মানে এখানে তোমার হচ্ছে n প্লাস l ভ্যালু 4 প্লাস 3 না, a বলে তো 3 হয় এখানে, ঠিক? তাহলে এখানে হচ্ছে 7। আর এখানে তোমার n প্লাস l ভ্যালু 5 প্লাস 2, এটাও 7। দেখো কি কাণ্ড। তাহলে কি লিখেছে এখানে দেখো, if the n plus l values of two suborbital equal,
So then higher n value higher energetic. তাহলে এখানে এই দুটো কোনটা বেশি যায় বলো, 4d না 5d? 5D বেশি। 5d বেশি হবে, কারণ এখানে 5d কিন্তু n এর ভ্যালু বেশি। ঠিক আছে, সবার ঠিক আছে এটা? স্যার এই এক্সপ্লেনেশনটা আরেকবার বলুন, কারণ এখানে তুমি দেখো না এখানে লিখেছি n প্লাস n এর ভ্যালু দুজনের সমান, তাহলে যার ক্ষেত্রে লিখেছি হায়ার n ভ্যালু, n ভ্যালু এখানে কত, এর 4 এখানে 5, যার হায়ার n ভ্যালু সেটা বেশি এর ভ্যালু। ঠিক আছে, লিখেছি। তাহলে মুছে দিলাম এটা। নেক্সট দেখো হুনস রুল। Ohm's rule for maximum multiplicity. Ohm's rule for maximum multiplicity. এটা মানে কি বলেছে দেখো এখানে এই রুলটা, ধরো তোমার কাছে ইলেকট্রন আছে 3p তে, তিনটি ইলেকট্রন আছে এখানে 3p তে, তোমার কাছে এখানে তিনটে ইলেকট্রন আছে 3p তে। তাহলে দেখো আমি এখানে 3p লিখলাম এই জায়গায়। তুমি জানো p এর তিনটে ঘর থাকে, মানে তিনটে অরবিটাল থাকে। এই p এর তিনখানা থাকে বক্স, মানে একটা হচ্ছে px, একটা py আর একটা pz। এই 3p তিনটে থাকে অরবিটাল। এই তিনটে অরবিটালে ইলেকট্রন এক একটা স্পিনে থাকবে এরকম। এটা কিন্তু কারেক্ট ওয়ে। যদি আমি এরকম করে লিখে দিই তিনটে ঘর আছে এখানে, এখানে দুটো এখানে একটা, এটা হবে না। কোন রুল বলেছে যে আমার p একটা সাবঅরবিট, তার মধ্যে px, py আর pz এই যে তিনজন আছে, এরা হচ্ছে সেম এনার্জেটিক, এদের সবার সেম এনার্জি থাকে। এদেরকে বলে ডিজেনারেট অরবিট, ডিজেনারেট অরবিটাল এদেরকে বলে। এটা মানে কি, এটা মানে দ্য অরবিটাল হ্যাভিং সেম এনার্জি, এদেরকে বলে ডিজেনারেট অরবিটাল। একই রকম, কারণ p এর কিন্তু তিনটে ভাগ তুমি পড়লে, এই তিনজন এরা কিন্তু সেম এনার্জি আছে। একই রকম করে ডি অরবিটাল, ডি সাবঅরবিট, তার কি ভাগগুলো আছে, dxy, dzx, dxy yz আর dx² - y² আর dz²। এই যে পাঁচটা ভাগ আছে, xy yz zx, এই যে পাঁচটা আছে, এরাও কিন্তু সবাই এনার্জি সমান, এরাও ডিজেনারেট, এরাও সবাই ডিজেনারেট, সেম এনার্জি কন্টেন্ট। তাহলে দেখো এটাও তোমার হচ্ছে ডিজেনারেট অরবিটাল, সেম এনার্জি কন্টেন্ট। তো আমি বললাম আমার ইলেকট্রন d তে আছে, বললাম 3 কেন, আমি ধরো 4d নিলাম, সেটা 4d। তাহলে d এর পাঁচটা ঘর আছে, 1 2 3 4 5। ধরো বললাম ইলেকট্রন সেখানে আমার কাছে 3d তে পাঁচখানা আছে, তুমি সেখানে এরকম করে ফিল আপ করলে 1 2 3 4 5,
আরেকজন ফিল আপ করলো এরকম করে 1 2 3 4 5 1 2 1 2 3 4 5 এটা কিন্তু হবে না, এটাই হলো অ্যাজ পার দা বোনস রুল। বোঝা গেছে এটা? কি গো বোঝা? হ্যাঁ স্যার হয়ে গেছে, বুঝেছি। এটা হচ্ছে বোনস রুল। স্বর্ণালী সূত্রেই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। বুঝেছো কিনা বলো আগে। আচ্ছা আমরা নেক্সট পড়ছি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এটা কি বলেছে দেখো, ধরো আমি বললাম আমার ইলেকট্রন এখানে 4 এসে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে ইলেকট্রন। ইলেকট্রন আমার এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এই দুটো ইলেকট্রনের আমি বললাম এই ইলেকট্রনের ধরলাম এখানে, তাহলে এই ইলেকট্রনটা চারটে কোয়ান্টাম নাম্বার আমাকে বলো। n হচ্ছে কত 4, n হচ্ছে 0 কারণ s আপনি জানো s হলো 0 হয়, আর m হবে তোমার 0, আর s হচ্ছে তোমার হচ্ছে প্লাস হাফ। এই ইলেকট্রনটা যেটা উপরের দিকে স্পিন করে আছে তার কিন্তু n এর ভ্যালু 4, 0 হলে s হলে 0 হয়, m তো 0ই হবে তাহলে, আর s টা প্লাস হাফ। কি করে বুঝতে পেরেছো চারটে ভ্যালু? মানে দেখো তুমি তো এখনই পড়লে n এর ভ্যালু 0 1 2 আর 3 হয়। 0 হলে s, 1 হলে p, 2 হলে d আর 3 হলে f। এটা হচ্ছে n এর ভ্যালুটা, আর n এর ভ্যালু হচ্ছে তোমার -l থেকে 0 হয়ে +l অবধি হয়। এটা n এর ভ্যালু গুলো তাই হয়, -l থেকে 0 হয়ে +l অবধি হয়। তো আমাকে বলো তুমি যদি a equal to 0 হয় তাহলে m টা 0 হবে। আমি এই ইলেকট্রনটা চারটে সেট দিচ্ছি, অন্য ইলেকট্রন যারা এরকম যে স্পিন করে আছে তার কিন্তু n equal to 4, l equal to 0, m equal to 0 আর s equal to -half। তার মানে একটা অ্যাটমের দুটো ইলেকট্রনের যে চারটে কোয়ান্টাম নাম্বার হয়, এই দুখানে যে অ্যাটম আছে যে চারটে কোয়ান্টাম নাম্বার হয়, সেখানে কোনোদিনও সেখানে তোমার চারটে ভ্যালু এর যা এরটা কখনো হবে না, যে তিনটেও একই হয়। দেখো ফোরটা কিন্তু আলাদা হয়েছে। এটা পাউলি বলেছে যে no two electron of an atom will have the same values of 4 quantum number। মানে কোনো একটা অ্যাটমের যে কোনো ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার কখনো এক হতে পারে না। কোনো একটা অ্যাটমের যে কোনো ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার কখনো এক হতে পারে না।
স্যার হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেল। এটা হচ্ছে পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল। মানে কি বলেছে বলতো, এই পৃথিবীতে যে কোনো দুজন লোকের বাবার নাম মায়ের নাম ব্লাড গ্রুপ একই হতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা। ধরো যারা টুইনস হয়, ওদের তো বাবার নাম মায়ের নাম ফিঙ্গারপ্রিন্ট সবই তো একই হবে। বাবার নাম মায়ের নাম ব্লাড গ্রুপ হয় একই হয়ে গেল, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট গুলো আলাদা হয়ে গেল। নেক্সট, আমার তোমাদের সবগুলো প্রিন্সিপাল বলা হয়ে গেল অলরেডি। এবারে ফর্মুলাতে আসবো। আচ্ছা, এবারে দেখো, তোমাকে আমি দেখাচ্ছি ইলেকট্রনিক কনফিগারেশন। তোমরা সবই শিখে গেছো, এখন নিজেই করতে পারবে। আমি ক্যালসিয়াম করলাম Z=20, যেরকম নরমাল লেখার 1s 2s 2p 3s 3p 4s যেরকম করে তো হয় পরপর এনার্জিটা। আর তুমি জানো যে ইলেকট্রনটা s এ থাকে দুটো, p তে থাকে 6টা, d তে থাকে 10টা, আর f এ থাকে 14টা। তোমার এরকম করে থাকে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 তোমার এই অর্ডারেই হয়। এই অর্ডারে সাজিয়েছি আমি। এটা কিন্তু কনফিগারেশন ক্যালসিয়ামের এভাবেই কনফিগারেশনটা হয়। তোমাকে ধর বললাম স্ক্যান্ডিয়াম, যেখানে Z=21, এই অবধি মানে কিন্তু আর্গন, হ্যাঁ 18, নিয়ারেস্ট নোবেল গ্যাস এই অবধি 18 হয়ে যায়। তাহলে আমি আর পুরোটা আসছি না, আর্গন রাখলাম, এই থার্ড ব্র্যাকেট 18 হয়ে গেল। এরপরে হচ্ছে 4s2 আছে, এরপরে কি হয় 3d, তাহলে 3d এখানে তাহলে 1 হবে। তুমি একই রকম করে নিজে করো, ম্যাঙ্গানিজের জন্য করো, যেখানে Z=25, তুমি নিজে এখানে আয়রনের জন্য করো, যেখানে G এটা =26, আর ক্রোমিয়াম করো Z=24, আর এটি করো, ফটাফট করো একদম। স্যার আপনাকে কি হোয়াটসঅ্যাপে পাঠাবো? পাঠাও। স্যার বলবো? হ্যাঁ স্যার আমারও হয়ে গেছে। এটা আর্গন 3d5 4s2 হবে। তাহলে এখানে হচ্ছে আর্গন, এখানে 3, এখানে হচ্ছে 3d5 4s2, হ্যাঁ একদম 3d5 আর 4s2। স্যার আয়রন হবে স্যার। ইলেকট্রন কিন্তু ফিল আপ হচ্ছে 4s এ আগে, তারপরে ফিল আপ হচ্ছে 3d তে, কিন্তু লেখার সময় আমরা কিন্তু 4s কে বাইরে লিখবো। হ্যাঁ আচ্ছা, আয়রনটা, হ্যাঁ আয়রনটা সত্যি বলো। স্যার আয়রনটা হচ্ছে আর্গন 3d6 4s2। 3d6 4s2 মানে ফিল আপ হচ্ছে কিন্তু আগে ইলেকট্রন 4s এ, তারপরে 3d তে, কিন্তু আমরা বাইরে 4s কে লিখছি।
আর বাইরে 4s থাকে, 4টা তো আউটার অরবিট। ক্রোমিয়ামকে বলো স্বর্ণালী। স্বর্ণালী হ্যাঁ স্যার বলছি। স্যার বলছি কি যে হ্যাঁ কি বলছো? স্যার ক্রোমিয়ামটা আর্গন 3d6 4s 3d6 কেন হলো না, মানে 3d6 হবে, আর্গন 3d6 4s1 এরকম হবে? কোনটা sorry. বলো কোনটা বলছো? ক্রোমিয়ামটা স্যার। ক্রোমিয়াম তাহলে দেখো তোমার 24 আছে, আর্গন তাহলে 18 হয়ে গেছে, এরপরে 4s এ দুটো চলে গেলে কত চলে গেল? 4s তো আগে হবেই একদম, 4s কিন্তু আগে হবে ফিলা, এই যে কোনো সন্দেহ নেই কিন্তু। তাহলে 18 প্লাস 2 20, তোমার কাছে এখানে কত আছে না 24 এর জন্য বলো? 3d5 5 তো। আবার বলছি আমার এখানে 24 আছে, আমার এখানে 18 প্লাস 2 কত হয়? স্যার ফার্স্টে 3d4 4s2 হবে, তারপর 5 4s1 ফাইনালি এটা হবে। তাহলে দেখো আমার সেখানে 24 মানে এখানে 18 4s to 3d5 হয়ে 3d4 হয়েছে, কিন্তু এরকমটা হয় না। হাফ ফিল্ডের জন্য ইলেকট্রন এখান থেকে চলে আসে একটা, আর এখানে 5 হয়, বুঝছো তো এটা? এটা এক্সেপশনাল কেস ক্রোমিয়াম এবং কপার। হাফ ফিল্ড ফুলফিল হয়, হাফ ফিল্ড হওয়ার জন্য 4s থেকে ইলেকট্রনটা চলে আসে এখানে, দিয়ে হাফ ফিল্ড হয়ে যায়। কি গো ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। লিখে নাও, আমি নেক্সট টপিকে আসছি। নেক্সট হেডিং হচ্ছে ম্যাগনেটিক নেচার অফ অ্যাটম। যদি সেখানে আনপেয়ার ইলেকট্রন থাকে তখন সেটা প্যারাম্যাগনেটিক। তোমার সেখানে যদি নো আনপেয়ার ইলেকট্রন থাকে তখন তোমার সেটা ডায়াম্যাগনেটিক। তোমার এবার আমি বুঝিয়ে দিই, ধরো সেখানে ম্যাগনেটিক নেচার বা ম্যাগনেটিক ভ্যালু তাকে লেখা হয় মিউ দিয়ে, এটা ইকুয়াল টু রুট আন্ডার অফ n ইনটু n প্লাস 2 বোর ম্যাগনেটন, যেখানে তোমার n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন। এই তিনটে বসিয়ে তুমি ম্যাঙ্গানিজ, আমি বলছি আগে লিখে নাও, আনপেয়ার হলে প্যারাম্যাগনেটিক, না হলে ডায়াম্যাগনেটিক, আর ম্যাগনেটিক হলে ভ্যালুটা হচ্ছে এটা, যেখানে এনটা হচ্ছে আনপেয়ার ইলেকট্রন, বিএম হচ্ছে ইউনিট, এর পুরো কথা হচ্ছে বোর ম্যাগনেটন, নিলস বোরের নাম থেকে এসেছে। এবার দেখো ধরো বললাম Mn2 প্লাস Fe2 প্লাস ক্রোমিয়াম 2 প্লাস, এদেরকে অ্যারেঞ্জ করতে বলেছে অ্যাকর্ডিং টু ম্যাগনেটিক ভ্যালু, অ্যাকর্ডিং টু ম্যাগনেটিক অ্যারেঞ্জ করতে বলেছে। তুমি কিভাবে অ্যারেঞ্জ করবে? হঠাৎ করে ইলেকট্রনিক কনফিগারেশন এঁকে নাও, আম্পিয়ার বের করো,
more n value, more paramagnetic, বুঝেছো? more n value, more paramagnetic লিখে নাও, যদি আমাকে বের করে বলো। হলে বলবো, আমাকে অ্যারেঞ্জ করে দাও। করছো গো? এখানে দেখো, ম্যাঙ্গানিজের আর্গন 3d5 4s2 এরকম তোমার ছিল নরমালি, ম্যাঙ্গানিজ 2+ আর 4s নেই, তাহলে এখানে n = 5, পাঁচটা আনপেয়ার। আয়রন, আর্গনের পরে 3d6 4s2, তোমার সেখানে 2+, তাহলে 4s নেই, তাহলে এখানে n টা হচ্ছে 4, কারণ তুমি 6 কে অ্যারেঞ্জ করে 4ই পাবে আনপেয়ার। দেখো, ক্রোমিয়াম 2+, আর্গন 3d5 4s1 2+, তাহলে এখানে 4s নেই, আর এখানে 4 হয়ে গেছে, তাহলে n = 4। তাহলে ম্যাগনেটিক বিহেভিয়ার সবচেয়ে বেশি হচ্ছে Mn2+ এর, আর এই দুটো সমান হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আরেকবার একটু বোঝাবে স্যার? যেখানে বেশি আনপেয়ার সেটা বেশি প্যারাম্যাগনেটিক। তোমার কাছে ইলেকট্রনিক কনফিগারেশন করা আছে? হ্যাঁ স্যার। তুমি সেখান থেকে প্লাস বের করে দিচ্ছ, ইলেকট্রন বের করে দিচ্ছ, 5টা আনপেয়ার আছে, তো বেশি আনপেয়ার হলে বেশি প্যারাম্যাগনেটিক হবে। হ্যাঁ, 6 মানে 4টে আনপেয়ার, আর 6 মানে 4টে, বুঝতে পেরেছো? এটা 1 2 3 4 5 1 2 3 4 5 6, তো 4টে আনপেয়ার আছে না? বুঝা গেছে? হ্যাঁ স্যার। লিখে নাও। তুমি সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশন করবে, যেখানে বেশি আনপেয়ার সেটা বেশি হবে। স্যার হ্যাঁ, স্যার বলছি যে আজকে কতক্ষণ ক্লাস করাবেন? কেন?
আমার মোবাইলে এখন 4% চার্জ, তাই আর কি। তুই মোবাইল চার্জারে বসিয়ে দাও চার্জে। তাই করেছি স্যার, হতে টাইম লাগবে। হ্যাঁ, এই তোমাদের যে আমি ক্লাস করাচ্ছি না, আমার তো মোবাইল ডিভাইস, এই দেখো কি করছি, স্ট্যান্ডের সঙ্গে এই যে লাগিয়ে রেখেছি এটাকে চার্জার। আমার তো সেই 4টা থেকে ক্লাস চলছে, তোমাদের পরেও ক্লাস আছে একটা। 10টা থেকে? হ্যাঁ, 10টা থেকে 11:30টা ক্লাস। স্যার তাহলে তুমি খাওয়া দাওয়া রেস্ট কিছুই তো নাও না স্যার? না, আমার কিছু নেই, খাওয়া দাওয়া উঠছে। স্যার আপনার ধৈর্য থাকে এতক্ষণ? হ্যাঁ, সকাল ক্লাস ছিল আমার, সকাল 9টা থেকে 11টা, বড় ব্যাচ ছিল একটা, ওই যেই মেন্সের ব্যাচ ছিল। যেটাতে মনস্বিনীরা করে না স্যার হ্যাঁ ক্লাস? হ্যাঁ, মনস্বিটা করে। তারপরে আমার একটা ক্লাস বাইরে পড়ানো ছিল সল্টলেকে, 11:30 থেকে, সেখানে পড়াতে গেছিলাম। আচ্ছা দেখো, এটা মুছে দাও তাহলে। হ্যাঁ স্যার। ডান। স্যার বলছি যে তারানকে কিন্তু তুমি গ্রুপে অ্যাড করেছিলে কিন্তু একদিনও ক্লাসে জয়েন করেনি। হ্যাঁ, তারান তারান এখন মানে তার পাশে ঘুরছে তাড়িত হয়ে। আচ্ছা, তাহলে ম্যানুয়ালি ক্লিয়ার হয়ে গেল আমার। এবারে নেক্সট দেখো, নোডাল। তোমায় কিন্তু আমি অনলি দেখো খালি তোমার জন্য লাগলে পড়াচ্ছি। ক্লাস 11 এ পড়া কিন্তু এরকম নয়, আমরা তোমাকে মানে নিটের মতো করে বলছি, তোমার এগুলো কাজে লাগবে তোমাদের। তুমি এগুলোকে একবার চোখ বুলে নেবে, সব এমসি করতে পারবে। নোডাল পয়েন্ট আমাকে এটা শেখাবে এখন। আচ্ছা, নাম্বার 1 লেখো রেডিয়াস। আচ্ছা, নোডাল পয়েন্ট মানে কি আগে সেটা বুঝিয়ে দিই। ধরো আমরা এরকম করে পি এঁকেছি, দেখেছি এরকম করে দেখতে হয়, এটা হচ্ছে পি অরবিটাল। তারপর এই যে পয়েন্টটা যেখানে ইলেকট্রন কিছুই নেই, আমরা এই পয়েন্টটাকে বলি নোডাল পয়েন্ট। আমরা এটাকে বলি নোডাল পয়েন্ট। মানে যে নোডাল পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্টে ইলেকট্রন নেই, the maximum probability is 0, তাকেই বলছি আমরা নোডাল পয়েন্ট। মানে তুমি যেখানে ইলেকট্রনটা পাবে না তাকে বলছি নোডাল পয়েন্ট। এবার দেখো রেডিয়াল নোড, মানে ওই নোডাল পয়েন্টটাকে অন্যভাবে বলছি রেডিয়াল নোড or spherical node, radial node or spherical node, এটা equal to n minus l minus 1. radial node মানে spherical node, n minus l minus 1 সব বুঝে দেব। নাম্বার 2 angular node মানে হচ্ছে নোডাল প্লেন। এটা মানে হচ্ছে তোমার নোডাল প্লেন কিন্তু অ্যাঙ্গুলার নোড মানে হচ্ছে তোমার অর নোডাল প্লেন। এটা ইকুয়াল টু L, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L। নাম্বার 3 টোটাল নোড, এটা ইকুয়াল টু n minus l minus 1 প্লাস l, সবগুলো অ্যাড করে দাও, তাহলে ইকুয়াল টু হচ্ছে n minus 1। লিখে নাও। স্যার হ্যাঁ বলো, বলে দাও।
স্যার হ্যাঁ স্যার এই ছবিটা আপনি গ্রুপে পাঠিয়েছেন? পাঠাবো পাঠাবো তো, পাঠিয়ে দিচ্ছি। স্যার নেটের স্পিডটা হঠাৎ করে কমে গেল বলে পুরো ইয়েটা ডার্ক হয়ে গেল। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা এবারে বুঝে ভালো করে নাও রেডিয়াল নোড মানে কি বা স্ফেরিক্যাল নোড মানে কি। ধরো আমি এরকম একটা ধরো বললাম এখানে 3 ধরো বললাম 2s, আমাকে বলো রেডিয়াল নোড কত হবে, এখানে ফর্মুলা বসালে n - l - 1 বলো কত হবে, বলো গো। তাহলে 2s এর জন্য n টা হচ্ছে 2, l টা হচ্ছে 0 - 1, তাহলে এখানে হচ্ছে 1। 2s এর ক্ষেত্রে একটাই আছে রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড, তোমরা বুঝতে পারছো না? l এর ভ্যালু হ্যাঁ 0 স্যার 1 2 আর 3, 0 হলে s, 1 হলে p, 2 হলে d, এটা হলে f। তাহলে একটা আছে তোমার সেখানে রেডিয়াল নোড। 2s এর জন্য তোমার এখানে অ্যাঙ্গুলার নোডটা হচ্ছে l, এটা মানে 0, তাহলে 2s এ কিন্তু কোনো অ্যাঙ্গুলার নোড নেই, এই পরবর্তী করতে পারবে সব। বোঝা গেছে? স্বর্ণালী শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুধু কথাই শুনতে পাচ্ছি। ও দেখতে পাচ্ছো না? না স্যার। সত্রেয়া সুরঞ্জনা বোর্ড দেখতে পাচ্ছো তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা স্বর্ণালী তুমি দেখে নাও, তোমার গ্রুপে ছবি পাঠিয়ে দিয়েছি অলরেডি। ডিস্টার্ব করছি, ক্লাসটা করতে পারছি না, দাও না একটু ইয়েটা। হ্যাঁ কি বলছো? স্যার না, মাকে বললাম ফোনটা দিতে, ক্লাসটা করবো তাই। আচ্ছা তাহলে 15 পয়েন্টটা হয়ে গেল আমার। ধরো একটা গ্রাফ দেওয়া আছে এরকম, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর মানে হচ্ছে রেডিয়াল নোড, হ্যাঁ রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, এটা মানে ধরো গ্রাফটা এরকম করে দেওয়া আছে, তো তুমি গ্রাফ দেখে জিজ্ঞেস করছে এখানে কতগুলো রেডিয়াল নোড আছে, রেডিয়াল নোড, আর এখানে কতগুলো স্ফেরিক্যাল নোড, এখানে কতগুলো আছে তুমি কিভাবে করবে। আর মানে হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, মানে এটা মানে বলছে ইলেকট্রন কত কত আছে, আর আরটা হচ্ছে ডিসটেন্স। তাহলে দেখো আমাকে বলো এইখান থেকে এদিকে বাড়ছে আরটা নাকি, তাহলে এই পয়েন্টে কত, এখানে ডেনসিটি কত, যা একটু বুঝে নাও আমাকে নিজের মতো করে, তাহলে বলতে পারবে।
কি গো আমাকে রিপ্লাই দাও একটু। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দেখো এই পয়েন্টে ম্যাচ করেছে, মিট করেছে, এই পয়েন্টে মিট করেছে, তাহলে দুখানা পয়েন্টে কিন্তু প্রবাবিলিটি 0। তার মানে আমাদের এখানে 2 হচ্ছে তোমার নোটটা। এই পয়েন্টে কিন্তু টাচ করলে উপরে আছে, তার মানে এই দুটো পয়েন্টে টাচ করে গেছে, মানে এখানে তোমার ডেনসিটি 0 হয়ে গেছে। তো ডেনসিটি 0 মানে তোমার এটা হচ্ছে তোমার নোট। ঠিক আছে? হ্যাঁ না কিচ্ছু নেই, সব বন্ধ হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার বললাম তো। আচ্ছা তাহলে এইগুলো আমার সব বলা হয়ে গেল। হ্যাঁ স্যার। এবার তোমাকে আমি বলবো ওই এনার্জি রেডিয়াসের ফর্মুলাগুলো, তুমি সিম্পল ফর্মুলাগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমার হয়ে যাবে। নেক্সট হেডিং দাও রেডিয়াস, রেডিয়াস রেডিয়াস অফ nth অরবিট। এটা এটা মানে হচ্ছে rn, এটা ইকুয়াল টু কি আছে r1। আমরা ফর্মুলাগুলো রেট শিখবো, মানে যখন ইলেকট্রনটা nth অরবিটে আছে সেই ক্ষেত্রে আমরা তার কি করে বের করব, কোন অরবিটে আছে। r1 into n square by z, এই ফর্মুলা, যেখানে rn টা হচ্ছে রেডিয়াস অফ দা nth অরবিট, এটা r1 মানে ফার্স্ট অরবিট, এটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম, এটা মানে 0.529 into 10 to the power minus 10 মিটার। আর সেখানে n হচ্ছে কোন অরবিটে আছে, z টা হচ্ছে অ্যাটমিক নাম্বার, n টা হচ্ছে কোন অরবিটে আছে, r1 টা হচ্ছে ফার্স্ট অরবিটের রেডিয়াস। এই ফর্মুলাটা মনে রাখবে তুমি। এটা হচ্ছে রেডিয়াসের ফর্মুলা, আমরা এইটুকু জানলেই তো অঙ্ক হয়ে যাবে। rn r1 n স্কয়ার বাই z, যেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটা রেডিয়াস। এবার ধরো হচ্ছে এনার্জি, এনার্জি অফ nth অরবিট, যখন যেটা ঘুরছে অরবিটে, তাহলে সেখানে en ইকুয়াল টু e1 ইনটু z স্কয়ার বাই n স্কয়ার। এটা ফর্মুলা, তোমাকে e1 মনে রাখতে ভ্যালুটা -13.6 ইলেকট্রন ভোল্ট। একই রকম করে z টা অ্যাটমিক নাম্বার আর n টা হচ্ছে কোন অরবিটে ইলেকট্রন ঘুরছে তার রেসপেক্টে এনার্জি বের করব আমরা। ঠিক আছে?
এটা ইলেকট্রন ভোল্টে করলে আর তুমি সেখানে যদি কিলো জুলে করো সেখানে 1312 কিলো জুল পার মোল ইনভার্স পার মোল এটা হবে। তুমি বসে অঙ্কটা করবে এখানে এনার্জি আর রেডিয়াসে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ তোমাকে আমি আর একটা ফর্মুলা শেখালে আমার এই চ্যাপ্টারের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। স্পেকট্রাল লাইন আর স্পেকট্রামের রিগার্ডিং তাহলে হয়ে যাবে। স্পেকট্রাম এটা আমার লাস্ট টপিক এই চ্যাপ্টারে। ধরো এই একটা অ্যাটম আছে, এরকম সব ডিফারেন্ট অরবিট সেখানে আছে, কে এন 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 ও পি কিউ এরকম আছে। ইলেকট্রন কিন্তু একটাই আছে সেখানে। এই ইলেকট্রনটা এখান থেকে এখানে যেতে পারতো এরকম করে, এখান থেকে এরকম যেতে পারতো এরকম করে। তো এগুলো আবার রিটার্ন ব্যাক করে এখানে ফিরে আসবে। মানে বলছি যে ইন কেস অফ হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে সেখানে ইলেকট্রন একটাই থাকে, সেই ইলেকট্রনটা বাইরে থেকে এনার্জি নিয়ে এক্সাইটেড হয়ে এই গ্রাউন্ড লেভেল থেকে এই হায়ার স্টেটে যেতে পারতো, কিন্তু আবার রিটার্ন ব্যাক করে চলে আসবে এই স্টেট, মানে আবার রিটার্ন ব্যাক করে এই গ্রাউন্ড স্টেটে চলে আসবে। যখন রিটার্ন ব্যাক করে গ্রাউন্ড স্টেটে চলে আসবে না, তখন সে একটা স্পেকট্রাম দেখাবে। তো যখন দেখো এখানে কোথায় নেমে এসেছে n1, মানে এখানে তো 1 2 3 4 5 6 7, n1 টা হচ্ছে গ্রাউন্ড লেভেল আর n2 মানে হচ্ছে হায়ার লেভেল। দেখো এখানে n1 টা কিন্তু 1 এ নেমে এসেছে। কোথা থেকে নেমে এসেছে? 2 থেকে এসেছে, 3 থেকে এসেছে, 4 থেকে এসেছে, 5 থেকে এসেছে, 6 থেকে এসেছে, 7 থেকে এসেছে। আমরা এটাকে বলছি লাইম্যান সিরিজ। এটাকে আমরা বলছি লাইম্যান সিরিজ, ঠিক আছে? একই রকম করে যদি আমরা এরকম করে দেখি যে সবগুলো ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছিল, আবার এখানে রিটার্ন ব্যাক করে এলো, তখন আমরা এটাকে বলছি, তাহলে এটাকে আমরা বললাম এই যে লাইম্যান সিরিজ। আর তখন আমরা এইটাকে বলবো এই সেকেন্ডটাকে, যেখানে আমার n1 টা কিন্তু 2 আর n2 মানে 3 থেকে এসেছে, 4 থেকে এসেছে, 5 থেকে এসেছে, 6 থেকে এসেছে, আমরা এটাকে বলছি বামার সিরিজ। একে বলছি না বামার সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ। তোমাকে আমি এখানে ফর্মুলা শেখাবো। এটা হচ্ছে স্পেকট্রাম, মানে যখন ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে চলে গিয়েছিল আবার ব্যাক করে যখন এলো, তখনই সে ডিফারেন্ট এনার্জি রেডিয়েট করছে, এবং এটা হচ্ছে স্পেকট্রামের কনসেপ্ট। কি হলো, ঠিক আছে? এই স্পেকট্রামে হ্যাঁ স্যার। আমরা বের করছি ফর্মুলাটা, নিউ বার এটা মানে 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বাই সি, এটা মানে হচ্ছে r8 ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখান থেকে কিন্তু এটা ফর্মুলা, কিসের ফর্মুলা? এটা যখন একটা স্পেকট্রাম হয়, লাইম্যান, বামার, প্যাসেল, ব্র্যাকেট কত হতে হবে এরকম করে বই লিস্ট দেখে নেবে, সেখানে তার ওয়েভ নাম্বার, ওয়েভ লেন্থ আর এইচ কি একটা কনস্ট্যান্ট ভ্যালু 109677 সেন্টিমিটার ইনভার্স, একে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট বলি। একে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট বলি। আর এইচ কি, আর n1 টা হচ্ছে লোয়ার এনার্জি, অরবিটে নেমে আসছে, মানে লাইনের ক্ষেত্রে n1 টা হচ্ছে 1, বামারের ক্ষেত্রে n1 টা হচ্ছে 2, আর n2 হচ্ছে কোথা থেকে নেমে এলো। কোন প্রশ্ন হচ্ছে এখন, আমার তো এখানে n2 অনেকগুলো আছে, কোনটাকে নেব? তাই তুমি এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখো, যখন তোমার শর্টেস্ট ট্রানজিশন হবে
শর্টেস্ট ট্রানজিশন মানে কি? শর্টেস্ট মানে হচ্ছে ধরো লাইনের ক্ষেত্রে 2 থেকে 1 এটা শর্টেস্ট ট্রানজিশন, বামারের ক্ষেত্রে 2 মানে 3 থেকে 2 এটা শর্টেস্ট ট্রানজিশন। তাহলে শর্টেস্ট ট্রানজিশন হলে আমরা সেখানে পাবো লংগেস্ট ওয়েভলেন্থ। লংগেস্ট, তুমি এটুকু মনে রাখো হয়ে যাবে অঙ্কগুলো করা। শর্টেস্ট ট্রানজিশন হলে সেখানে লংগেস্ট ওয়েভলেন্থ, উল্টা হয়ে যাবে লংগেস্ট ট্রানজিশন টু শর্টেস্ট ওয়েভলেন্থ। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। মানে যখন তোমাকে বের করতে বলবে যে সেখানে লংগেস্ট ওয়েভলেন্থ অফ বামা সিরিজ, তখন তুমি লংগেস্ট ওয়েভলেন্থ মানে ধরে নেবে সেখানে শর্টেস্ট ট্রানজিশন। শর্টেস্ট ট্রানজিশন মানে কি? বামা সিরিজে আমরা দেখো না 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 2, 6 থেকে 2 এর হচ্ছে তো শর্টেস্ট কোনটা? 3 থেকে 2 টা শর্টেস্ট, তাহলে n1 টা 2 এভাবে বসাবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, number of spectral line when electron jumps from higher orbit to, এটা রুল লেখা আছে একটা, to ground state, to ground মানে হায়ার অরবিট থেকে লোয়ার চলে এলো মানে গ্রাউন্ড স্টেটে চলে এলো, তখন সেখানে স্পেক্ট্রাল লাইনের ফর্মুলাটা হবে n * n-1/2। স্পেক্ট্রাল লাইন কতগুলো লাইন হবে এই ফর্মুলাটা দিয়ে। লিখেছো? বুঝেছো তো সেখানে? হ্যাঁ স্যার বুঝেছি। আর একটা ফর্মুলা লেখো, নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন বের করছি আমরা, তার মধ্যে এটা একটা পড়লাম বইয়ে, এইটা এর আন্ডারে পড়ছি নাম্বার বি, নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন বইয়ে ইলেকট্রন জাম্পস ফ্রম মানে n2 টু n1 মানে পুরো গ্রাউন্ডে নেমে আসেনি, মানে মানে তোমার 10 তলা থেকে ঝাঁপ দিয়েছিল একজন লোক, ঝাঁপ দিতে গিয়ে পুরো মাটিতে না পড়ে দোতলার কার্নিসে আটকে আছে। 42 সাথে লাফ দিয়েছিল, পুরো গ্রাউন্ডে না পড়ে 10 তলার কার্নিসে আটকে আছে লোকটা। তাহলে যখন ইলেকট্রনটা জাম্প করেছে হায়ার থেকে লোয়ারে, পুরো গ্রাউন্ডে কিন্তু এই ফর্মুলা, এখানে কিন্তু হায়ার থেকে লোয়ারে পুরো গ্রাউন্ডে নেমে আসেনি, তখন তার ফর্মুলাটা হচ্ছে একটু আলাদা। n2 minus of n1 plus 1 by 2, যেখানে আমার n2 টা হচ্ছে কি
হায়ার অরবিট আর n1 টা হচ্ছে লোয়ার অরবিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। এটা পাঠিয়ে দিই ছবিটা। ডান, আমার অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট। ভাবতে পেরেছো কেউ কত আগে শেষ করলাম আমরা এই চ্যাপ্টারটা পড়ে? তোমার কিন্তু সমস্ত তোমার কনসেপ্ট দিলাম চ্যাপ্টারে, তুমি বাড়িতে ভালো করে এটার ভিতরে পাস করবে, ভালো করে পড়ে টড়ে নিয়ে তোমাকে এনসিইআরটি টা পড়তে হবে তো স্যার? একদম পড়বে, এনসিইআরটি তো পড়বেই, নাহলে কনসেপ্ট কি করে? এনসিইআরটি পড়বে। আর আমার এই ফর্মুলা তোমাকে সব বুঝিয়ে দিয়েছি, চার্ট দিয়ে দিয়েছি অলরেডি, আর ক্লাসে আছে বুঝিয়ে দিলাম ভালো করে, তো তোমরা এগুলোই ভালো করে পড়বে। ওকে স্যার। আর মনে রাখো তোমার ক্লাসগুলো 11 অক্টোবর থেকে 20 অক্টোবর হবে না। এইটুকু টাইমে 9 দিনের জন্য ক্লাস হবে না, আর তোমাদের একখানা ক্লাস হবে না, তারপরে যেরকম নরমাল হয় সেরকম হবে, ঠিক আছে? ওকে স্যার। তোমাদেরকে আমি বাড়িতে হোমওয়ার্ক পাঠিয়ে দেবো আজকে রাত্রিবেলায়। ঠিক আছে, মানে সেটা কি অর্গানিক আর অ্যাটমিক স্ট্রাকচার দুটোর উপরই থাকবে তো স্যার? দুটোর উপরে, অ্যাটমিক স্ট্রাকচার আলাদা পাঠাবো আর আলাদা পাঠাবো। তোমার বাড়িতে ভালো করে সব করিডোরে রাখবে, প্র্যাকটিস সেট করিডোরে নিয়ে তোমাকে আমি আনসার শিটও পাঠিয়ে দেবো তারপরে, মানে বাড়িতে করার পরে, যাতে দেখে নিতে পারো। কিছু ডাউট তাহলে জিজ্ঞেস করো আমাকে। না স্যার। না স্যার কোনো ডাউট নেই। তাহলে এর পরের ক্লাসে জয়েন করে আমরা কি পড়বো? অ্যাটমিক স্ট্রাকচার তো বাড়িতে প্র্যাকটিস হয়ে গেল, আমরা পরের ক্লাসে পড়বো পিরিয়ডিক টেবিল। ওকে স্যার। সেটাও কিন্তু একখানা ক্লাসে শেষ করে দেবো, কারণ সময় তো ভীষণই কম থাকবে, তাই আমাদেরকে সিলেবাস গুলো সব অনেক পড়তে হবে, 11, 12 দুটোই পড়াতে হবে। তো তোমাকে বাড়িতে নিজেকে অনেক পড়তে হবে এই জন্য। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাকে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি,